হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম তার নাম হচ্ছে রিফ্লেকশন অফ লাইট, মানে বাংলায় যাকে বলা হয় আলোর প্রতিফলন। আমি তোমাদের বলেছিলাম যে লাইট চ্যাপ্টারটা আমরা কতগুলো পার্টে পার্টে কমপ্লিট করব, যেমন রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, প্রিজম, হিউম্যান আই। তো পার্টে পার্টে কমপ্লিট করলে, টপিক ধরে ধরে করলে কী হবে, তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আমরা রিফ্লেকশন অফ লাইটের অলরেডি পার্ট 1 পড়েছি, আজকে আমরা পার্ট 2 পড়বো, ক্লাস নাম্বার 43। যারা নতুন তাদেরকে বলে রাখি, এর আগে যে 42 ক্লাস, 42টা ক্লাস আমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে, সেখানে বায়োলজি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ফিজিক্স স্টার্ট করেছি। তো তোমরা পরপর যদি ক্লাস দেখতে চাও, ওই প্লেলিস্ট ধরে একটা সিকোয়েন্সে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আশা করি রিফ্লেকশন অফ লাইটে আমি বলেছিলাম যে এটা তোমাদের লাইটের চ্যাপ্টার বেস, একদম ভিত। এটা যদি ঠিকঠাক না বুঝতে পারো তাহলে তোমরা পুরো লাইট চ্যাপ্টারটাই বুঝতে পারবে না। তো আশা করি তোমরা ভালো করে পার্ট 1টা ভালো করে রিভিশন দিয়েছো। তো আজকে আমরা পার্ট 2তে চলে যাব এবং তোমাদের বলেছিলাম যে আমরা পার্ট 1-এ আমরা কনকেভ লেন্স, কনভেক্স লেন্স এইসব সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছিলাম। ইন্ট্রোডাকশন মোটামুটি আমাদের কাছে পুরো ক্লিয়ার। আজকে আমরা যেটা আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে প্লেন মিরার। আমি আগের দিন তোমাদের ক্লিয়ার করেছিলাম যে মিরার হচ্ছে মেনলি দু প্রকার, একটা হচ্ছে সমতল আয়না, সমতল আয়না বা সমতল দর্পণ, যেটাকে প্লেন মিরার বলি, আর একটা হচ্ছে স্পিয়ারিক্যাল, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে কনকেভ, একটা হচ্ছে কনভেক্স। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি এক একটা করে পার্ট তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। আর আমি আবারও বলছি যে এই ক্লাস দেখার পর তোমাদের কোনো বই কেনার প্রয়োজন নেই, কোনো ক্লাস দেখার প্রয়োজন নেই, কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এখানে যা করাবো তার বাইরে কোনো কোশ্চেন যাবে না। তোমরা রেলের যে কোনো এক্সাম দিয়ে নাও, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আগের দিন আমি কনকেভ মিরার এবং কনভেক্স মিরার শুধু বোঝাইনি, তোমাদেরকে ফিল করেছিলাম। অ্যাকচুয়ালি স্পিয়ারিক্যাল মিরার, একটা স্পিয়ারিক্যাল দর্পণ থেকে, গোলীয় দর্পণ থেকে কীভাবে আমরা কনভেক্স মিরার পাই, কীভাবে আমরা কনকেভ মিরার পাই, এবং যদি কোনোভাবে আমাদের কোশ্চেন যেভাবে ইচ্ছা ঘুরিয়ে দেখ, আমাদেরকে ছবি এরকমভাবে দিয়ে দেখ, আমাদের এরকমভাবে দিয়ে দেখ, যেভাবেই দিয়ে দেখ না কেন, আমাদের ভুল হওয়ার কথা নয়। কারণ আমরা একদম ফিল করে পড়েছি যে কোথাও কোনো রকম সমস্যা হওয়ার কথা না। এই জিনিসগুলো অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আর কনকেভ কনভেক্স মিরর ভেবো না যে শেষ হয়ে গেছে, কারণ এরপরে কনকেভ কনভেক্স মিররের আমরা আরও অনেক কিছু আছে পড়ার মতো। কিন্তু আমরা একটা বেসিক জিনিস পড়েছিলাম, যাতে আমরা পরবর্তীকালে যে এগুলোর মাধ্যমে যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, যেগুলো আমরা সহজে বুঝতে পারবো, সেই জন্য এইগুলো সম্বন্ধে আমি ধারণাটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমি বলেছিলাম যে তোমাদের সমতল আয়নাতে, সমতল দর্পণ দ্বারা, সমতল আয়নার দ্বারা যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তার জন্য তোমাদের একটা জিনিস জানা দরকার। সেটা কি জিনিস বলেছিলাম? একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। এটাও আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এটা বাস্তব নয়, সৎ প্রতিবিম্ব বললে ভালো হবে এই ভাষাতে। সৎ প্রতিবিম্ব, রিয়েল ইমেজ, ঠিক আছে? এটা রিয়েল ইমেজ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। সৎ প্রতিবিম্বের পর আমরা আলোচনা করেছিলাম অসৎ প্রতিবিম্ব। এটা অসৎ হয়ে গেছে, এটা অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে? বা অবাস্তব প্রতিবিম্ব, এগুলো আলোচনা করেছিলাম। তো যদি এগুলো তোমাদের কোথাও ডাউট যদি না থাকে বিন্দুমাত্র, আমি যেভাবে বুঝিয়েছি ডাউট থাকার কথাও নয়, তাহলে তোমরা আজকের ক্লাস অতি অবশ্যই বুঝতে পারবে সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়া। দেখো, তোমাদের বাড়িতে সবার আয়না আছে। আমি আগের দিনই বলেছি যে তোমাদের বাড়িতে যে সমস্ত আয়নাতে তোমরা মুখ দেখো, বাথরুমে থাকে, যেখানে ব্রাশ বগেরা করো, সেগুলোতে যেখানে লাগানো থাকে, মানে বাড়িতে যে আয়না থাকে, সেটা কি না প্লেন মিরার, সমতল দর্পণ। সমতল দর্পণ যখন আমরা কার্ভ করে দিই, কোনো দিকে কার্ভ করে দিই, তখন সেটা কি হয়ে যায়? স্পিয়ারিক্যাল মিরার হয়ে যায়, যেটা কনকেভ কনভেক্স। তো আমরা এখানে কনকেভ কনভেক্সের মাথা থেকে পুরো বার করে দাও। কনকেভ কনভেক্স আমরা পড়েছি, এরপরে আজকে আরও অনেক কিছু পড়বো কনকেভ কনভেক্স সম্বন্ধে। এখন আমরা সম্পূর্ণ মাথায় রাখো সমতল দর্পণ, যেটার মাধ্যমে তোমরা তোমাদের কি করো না, বাড়িতে প্রত্যেক দিন যে আয়নায় তোমরা মুখ দেখছো, এই যে দেখতে পাচ্ছ, এই যেমন এই মুখ দেখতে পাচ্ছ, এখানে দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়েছে। আরে এর প্রতিবিম্ব এখানে গঠন হয়েছে না হয়নি? কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার প্রতিবিম্বটা গঠন হচ্ছে কিভাবে, এর পিছনে কি প্রসেস আছে? দেখো, খুব ভালো করে বুঝবে। দেখো, ধরো এটা হচ্ছে একটা দর্পণ। আচ্ছা, একটা জিনিস বলো, আমি যদি এটাকে বলি একটা দর্পণ, এটাকে একটা দর্পণ বলি, মানে এখানে একটা ব্যক্তি দাঁড়ালে সে তার প্রতিবিম্বটা এই জায়গায় দেখতে পাবে, তাই তো? এই জায়গায় দেখতে পাবে। যেমন এই ব্যক্তিটা দাঁড়িয়েছে, এখানে প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। কিন্তু এই যে দর্পণটা আছে, এই দর্পণটাকে, মানে এই যে দর্পণটার কথা বলছি, এই দর্পণটাকে যদি আমরা পাশ থেকে দেখি, মানে এই অ্যাঙ্গেল থেকে দেখি, সাইড থেকে দেখি, তাহলে আমরা সিম্পল কি দেখতে পাবো? একটা লাইন দেখতে পাবো। আরে হ্যাঁ কি না? আমরা যদি এই দর্পণটা সামনে থেকে দেখছি, তাই আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা দর্পণটা এরকম দেখতে। কিন্তু যদি আমরা সাইডে দাঁড়াই, তখন আমরা কি দেখতে পাবো? শুধু এই পার্টটা দেখতে পাবো, এই পার্টটা দেখতে পাবো, মানে একটা জাস্ট লাইন দেখতে পাবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, নো প্রবলেম। তো আমি কি করলাম? একটা দর্পণ নিয়ে নিলাম। আরে একটা দর্পণ নিয়ে নিচ্ছি, বেশি কিছু করিনি, একটা দর্পণ নিলাম, ঠিক আছে স্যার? এটা হচ্ছে পলিশ, যেটা কারণে আমি ধরো পেন্ট করে দিয়েছি, মানে আমার রিফ্লেক্টিং এরিয়া কোনটা? এটা হচ্ছে আমার রিফ্লেক্টিং এরিয়া, সামনের দিকটা। আরে সামনের দিকটা হচ্ছে আমার রিফ্লেক্টিং এরিয়া, বোঝা গেল? ঠিক আছে।
আমি যখনই কোনো কিছুর প্রতিবিম্ব তৈরি করব কীরকম হবে না হবে, জাস্ট আমি কি করব, দুটো আলোক রশ্মি সেই দর্পণ থেকে বের করতে হবে। স্যার যেমন হচ্ছে ধরো আমি এই একটা পেন নিয়ে নিলাম, ধরো একটা পেনের মাথা এটা, পেনের নিচের সাইড হচ্ছে এটা, ঠিক আছে। আমি এই পেন থেকে, স্যার এই পেনের তো অনেক পয়েন্ট আছে না, এই পেনের তো অনেক পয়েন্ট আছে, অনেক 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 ছোটো 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 অনেক পয়েন্ট আছে। চলো আমি কি করলাম, একটা পয়েন্ট থেকে দুটো রশ্মি বার করব, আর লাস্টে মানে এই যে পয়েন্টটা টিপ যে পয়েন্টটা আছে এখান থেকে দুটো রশ্মি বার করব, আর এই লাস্টে যে পয়েন্টটা আছে সেখান থেকে দুটো রশ্মি বার করব, ঠিক আছে। তারপর আমি প্রত্যেকটা পয়েন্টের যে ওখান থেকে যে রশ্মি বেরোবে সেটা আমরা অলওয়েজ আসানিসে বুঝতে পারবো। তো আমি কি করলাম, সিম্পল এখান থেকে একটা রশ্মি বার করলাম। আচ্ছা এবার একটা কথা বলো, আমি আগের দিন তোমাদের কি বলেছিলাম, যদি এই ধরো একটা দর্পণ হয় আর আপতিত রশ্মি যদি লম্বভাবে এসে পড়ে, তার প্রতিফলিত রশ্মি কী হবে না, এই সোজাই বেরিয়ে যাবে। স্যার এই সোজায় যেদিক দিয়ে লাইট এসেছিল সেদিক দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে, এটা আমরা জানি, ঠিক আছে স্যার, এটা তো আমরা আগের দিনই পড়েছি। তাহলে এখানে বলো যে লাইট যদি দর্পণের ওপর এসে পড়ে এখানে, তাহলে লাইট কি এই সোজা বেরিয়ে চলে যাবে কি যাবে না? হ্যাঁ স্যার, এই সোজা বেরিয়ে চলে যাবে, এখানে কারো কোনো ডাউট থাকতে পারে না। আমি এই একটা আলোক রশ্মি বার করেছি, আমি আরেকটা আলোক রশ্মি বার করলাম, যেটা কিনা এখানে এসে দর্পণের কি করলো, এক মিনিট, আমি ড্রয়িংয়ে খুব একটা ভালো নই না, এখানে এসে পরে কি করলো, এটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট এখানে এসে কি করলো, এই দর্পণের মধ্যে প্রতিফলিত হলো, এইখান থেকে লাইটটা এলো এবং দর্পণের ওপরে পড়লো, ঠিক আছে। আচ্ছা দর্পণের ওপর যদি এখানে পড়ে, এটা কিভাবে যাবে? আরে আলোক রশ্মি, এটা ধরো দর্পণ, এই আলোক রশ্মি যদি এভাবে আপতিত হলো তাহলে কীভাবে যাবে? এভাবে যাবে। কারণ কি, এটা যদি আমার অভিলম্ব হয়, এটা যদি আপতিত রশ্মি হয়, এটা প্রতিফলিত রশ্মি, ঠিক সেইভাবে এটা কি হলো, এদিক দিয়ে বেরিয়ে চলে গেল, এই সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। আরে যাবে কি যাবে না? যাবে তো, ঠিক আছে স্যার, বুঝলাম। তাহলে আমরা ওপরের পয়েন্ট থেকে দুটো আলোক রশ্মি বার করলাম, আর কি বলেছিলাম, আমাদের নিচে যে পয়েন্টটা আছে আমি সেই পয়েন্ট থেকে আরও দুটো আলোক রশ্মি বার করব। তো আমার এখানে আলোক রশ্মি গেল, এখানে আলোক রশ্মি গেল। আচ্ছা তার আগে একটা কথা বলো, এই যে আলোক রশ্মি দুটো এরা কি কখনোই মিলবে? স্যার এটা তো এই সোজা বেরিয়ে চলে যাবে, আর এটাও এই সোজা বেরিয়ে চলে যাবে, এদের দূর দূরান্তে কোথাও মেলার চান্স আছে? নেই। আর আমি কি বলেছিলাম তোমাদের সদ্বিম্ব অসদ্বিম্বতে, যতক্ষণ না দুটো রশ্মি এক জায়গায় গিয়ে মিলছে, ইন্টারসেক্ট করছে, মিলছে এক জায়গাতে বা ছেদ করছে একে অপরকে, যে জায়গাটাতে ছেদ করে সেই জায়গাটাতে প্রতিবিম্ব তৈরি হয়। আরে বলেছিলাম তো সদ্বিম্বতে কি বলেছিলাম, যে যতক্ষণ না দুটো আলোক রশ্মি এক জায়গায় মিশছে ততক্ষণ পর্যন্ত প্রতিবিম্ব গঠন হবে না। আর অসদ্বিম্বতে কি বলেছিলাম, যেখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে, মানে যেখানে মিশছে বলে মনে হয়, যেমন আমি কি বলেছিলাম, যে ধরো এদিক দিয়ে একটা আলো রশ্মি যাচ্ছে, এদিক দিয়ে আলো রশ্মি যাচ্ছে, এদিক দিয়ে আলো রশ্মি যাচ্ছে, আমি যদি এদিকে পিছন দিকে বর্ধিত করি তাহলে কোথাও না কোথাও মনে হবে যে এই জায়গায় লাইট সমস্ত রশ্মিগুলো এসে মিলছে, তাহলে এখানে প্রতিবিম্ব গঠন হবে। আর এই প্রতিবিম্বটা কি প্রতিবিম্ব? অসৎ প্রতিবিম্ব। কারণ কি, এরা অ্যাকচুয়ালি মেলেনি, মনে হচ্ছে যে এখানে এসে মিলছে, ঠিক আছে। তো আমি এদের দেখলাম যে বাস্তবে এরা কোথাও মিলছে না, এরা এদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, কোথাও মিলবে না। কিন্তু আমি যদি এদিকে এই সাইডে বর্ধিত করি, এই পিছন দিকে বর্ধিত করি, এটাকে যদি পিছন দিকে বর্ধিত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্ট এসে মিলছে। হ্যাঁ স্যার মিলছে, ঠিক আছে স্যার, নো ইস্যু। আমি কি করলাম, এখান থেকে আমি আরেকটা আলোক রশ্মি বার করলাম, আমার রুলস অনুযায়ী কী জানি, যে পথে যদি লম্বভাবে গিয়ে আলোক রশ্মি পড়ে তাহলে যে পথে এসেছে সেই পথে বেরিয়ে চলে যাবে, সেই পথেই বেরিয়ে চলে যাবে। হ্যাঁ স্যার বেরিয়ে চলে গেছে, ওকে, নো ইস্যু। আমি আরেকটা আলোক রশ্মি বার করলাম, যেটা কিনা পড়লো দর্পণের উপরে, এবং দর্পণের উপর পড়লে কী হবে, যেমন এই আলোক রশ্মিটা এখান দিয়ে এসে এখান দিয়ে বেরিয়ে গেছে, ঠিক সেই রকমই এই আলোক রশ্মিটা এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে। আরে যাবে না বেরিয়ে যাবে তো, ঠিক আছে। দেখো একটাও কোথাও না কোথাও কি মিলছে না স্যার, এটা সোজা বেরিয়ে চলে যাবে আর এটাও সোজা বেরিয়ে চলে যাবে, এদের মেলার কোনো চান্স আছে? নেই। কিন্তু এদিকে যদি পিছন দিকে বর্ধিত করা হয়, যদি আমি কোন আলোক রশ্মিটা, এই একটা আলোক রশ্মি যদি আমি পিছন দিকে বর্ধিত করি, আরেকটা আলোক রশ্মি ছিল কি এখানে, যদি আমি পিছন দিকে এদিকে বর্ধিত করি তাহলে কোথাও না কোথাও এরা এই পয়েন্টে এসে মিলছে। আরে মিলছে তো। তাহলে আমি যদি এরকম এই যতগুলো ছোট পয়েন্ট আছে আমি সেই সবকটা থেকে আলোক রশ্মি বার করি, তাহলে আমার একই রকম সিচুয়েশন হবে, এবং এখানে কি তৈরি হবে, এখানে এর প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করছি,
আরে বোঝা গেল তো, মানে এখানে ধরো একটা তো পয়েন্ট নেই, হাজারো পয়েন্ট আছে, এরকম হাজারো পয়েন্ট আছে, ছোটো 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 হাজারো পয়েন্ট আছে, কেন ছোটো 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 হাজারো পয়েন্ট আছে। তো প্রত্যেকটা পয়েন্ট থেকে যদি আলোর রশ্মি বের হয় তাহলে এরকম একটা পুরো গঠন করবে না। আমি তো শুধু টিপ এবং যে একদম শেষের প্রান্ত, আমি শুধু এই দুটো থেকে দুটো করে লাইট আলোক রশ্মি বের করে দেখালাম যেখানে প্রতিবিম্ব গঠিত করছে। ঠিক আছে স্যার, এবার আমি তোমাদের বলতে চাইছি যে এই যে প্রতিবিম্বটা গঠিত হলো, এই প্রতিবিম্বটা কি অ্যাকচুয়াল গঠিত হয়েছে? এটা কি সৎ প্রতিবিম্ব? না স্যার, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। কারণ কি, এটা দর্পণের পিছনে গঠিত হয়েছে, এটা বাস্তবে গঠিতই হয়নি। আমরা যদি পিছন দিকে বর্ধিত করি তখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রতিবিম্ব গঠন হচ্ছে। আরে বোঝা গেল, এটাই হচ্ছে সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়া, অ্যাকচুয়াল প্রক্রিয়া এটাই। এবার এই প্রতিবিম্বটার না কিছু বৈশিষ্ট্য আছে। দেখো, এগুলো মুখস্থ করার জিনিস নয়, এগুলো ফিল করার জিনিস। আজ পর্যন্ত হয়তো মুখস্থ করে এসেছো, কিন্তু ফিল যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত লাইট চ্যাপ্টার তো মানে খুব চাপ করা। আর এমন কোনো পরীক্ষা নেই, আমি তোমাদের বলেছি রেলওয়েতে, যেখান থেকে লাইট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট কটা প্রশ্ন করব এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হলো এটার উপরে বেস করে। প্রথম কি স্যার? প্রথমত হচ্ছে এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, এই প্রতিবিম্বটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, ভার্চুয়াল ইমেজ, যেটাকে ইংলিশে বলা হয় ভার্চুয়াল ইমেজ। 2 নাম্বার একটা কথা বলো, আমার যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেই প্রতিবিম্বটা সোজা না উল্টো? আরে তোমরা যখন আয়নার সামনে দাঁড়াও, নিজেদের দেখো, নিজেদের সুন্দর চেহারা দেখো, তখন তো তোমরা কি উল্টে যাও? মানে মাথাটা পা সাইড হয়ে যায়, পায়েরটা মাথা সাইড হয়ে যায়, উল্টে যায় না স্যার, আমরা সোজা থাকি, সোজাই দেখতে পাই। তার মানে কি, প্রতিবিম্ব তৈরি হয়েছে সোজা। আর আমরা এখানে দেখতেও পাচ্ছি, দেখো এইখানে মাথা ছিল, এখানে পা ছিল, তো এখানেই মাথা আছে, এখানেই পা আছে, তো কোথাও কি উল্টে গেছে? না স্যার, উল্টায়নি। তার মানে কি হবে? ইরেক্ট হবে। আমাদের ফিজিক্সের ভাষায় লাইটে কি ইউজ করে? এটাকে ইরেক্ট, সোজা। আমি এগুলো লিখিয়ে দেবো, সব পয়েন্ট বাই পয়েন্ট লেখা থাকে, বুঝে নাও, সোজা। আচ্ছা, আরেকটা কথা বলো, যে বস্তুর যে আকার, যখন তুমি আয়নার সামনে দাঁড়াও, সাপোজ ধরো তোমার হাইট 5 ফুট কি 6 ফুট, তো তুমি যখন আয়নার সামনে দাঁড়াও 5 ফুট হাইট হলে কি তোমার 10 ফুট হাইট হয়ে যায়? বা 5 ফুট হাইট হলে কি তোমাকে কি 1 ফুটের লাগে? না, 5 ফুটের যদি 5 ফুট তোমার সাইজ হয়, তোমার প্রতিবিম্ব 5 ফুটেরই তৈরি হবে। মানে আমার যতটা বড় আমার অবজেক্ট, এটাকে অবজেক্ট বলা হয়, যেটা বস্তু আয়নার সামনে রাখা হয় সেটাকে কি বলে? অবজেক্ট, বস্তু। যে বস্তুটাকে তুমি রেখেছো, মানে তুমি ধরো আয়নার সামনে দাঁড়িয়েছো, এই ব্যক্তিটা ধরো আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তো এর যদি 5 ফুট হাইট হয়, আমরা এখানে 5 ফুটই ওকে প্রতিবিম্বে দেখতে পাবো। তার মানে কি, সমান আকারে হয়, সেম সাইজ হয়, সমান আকার, সমান আকার। আরে হয় না, হয় না, হয়তো। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আয়না থেকে ওর যতটা ডিস্টেন্স, মানে বস্তু দর্পণ থেকে, মানে এই ধরো এই ব্যক্তিটা যে দাঁড়িয়ে আছে না, এটা বাদ দাও, এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এ আয়না থেকে যতটা দূরে দাঁড়িয়ে আছে, ঠিক প্রতিবিম্বটাও দর্পণ থেকে ততটা দূরে তৈরি হবে। বুঝতে পারলে না? দেখো আমি বলছি, ধরো এটা 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 হচ্ছে আয়না, মেনে নাও, এটা মেনে নাও, এটা আয়না। ঠিক আছে, এটা আয়না, এটা আয়না। আরে বোঝা গেল না? দেখো, এটা হচ্ছে আয়না। ঠিক আছে, তুমি যতটা দূরে দাঁড়িয়ে আছো, ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে, সাপোজ কথার কথা বলছি যে আমি এখান থেকে 100 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে আছি স্যার, তো জেনে রাখো এর যে প্রতিবিম্বটা তৈরি হবে না, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এটাও ঠিক 100 সেন্টিমিটার দূরেই তৈরি হবে। মানে এটার ডিস্টেন্স যদি 100 সেন্টিমিটার হয়, এই ডিস্টেন্সটাও 100 সেন্টিমিটারই হবে। মানে বস্তু দর্পণ থেকে যতটা দূরে থাকবে, প্রতিবিম্ব দর্পণের ঠিক ততটাই দূরে থাকবে। মানে সমান দূরত্বে তৈরি হয়। কি হয়? সমান দূরত্বে তৈরি হয়। লিখে দেবো, সব পয়েন্ট টু পয়েন্ট লিখে দেবো, কোনো টেনশন নেই, সমান দূরত্বে তৈরি হয়। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 5 নাম্বার লাস্ট পয়েন্ট, পার্শ্বীয় পরিবর্তন হয়। স্যার পার্শ্বীয় পরিবর্তন কি? যদি তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে ডান হাত তোলো, তোমাদের কি মনে হবে? যে বাঁ হাত তুলেছি। আর যদি বাঁ হাত তোলো, মনে হবে ডান হাত তুলেছি। এটা কেন হয়? দেখবো আয়নার সামনে দাঁড়িয়ে যদি কিছু খাও না, মনে হয় ডান হাতে করে, যদি খাও মনে হবে বাঁ হাতে করে খাচ্ছি, বাঁ হাতে করে খেলে মনে হবে ডান হাতে করে খাচ্ছি। এটা কেন হয়? এটা পার্শ্বীয় পরিবর্তন হয়, পার্শ্বীয় পরিবর্তন। এটাকে ইংলিশে বলা হয় ল্যাটারাল ইনভার্সন। বলো, আর কোথাও কোনো সমস্যা আছে? মানে ডান দিকের প্রতিবিম্ব বাম দিকে, আর বাম দিক থেকে ডান দিকে দেখায়, পার্শ্বীয় পরিবর্তন হয়। এই 5টা পয়েন্ট এই সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আমাদের যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, অসৎ প্রতিবিম্বটা, তার এই 5টা বৈশিষ্ট্য থাকবে। আশা করি বোঝা গেছে। চলো, আমি যে পয়েন্টগুলো বললাম তোমাদের আমি নেক্সট স্লাইডে একবার লিখে দিই। চলো দেখো, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, আমি যে পয়েন্টগুলো বললাম একবার তোমরা ক্রস চেক করে নাও। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। এটা অসৎ নয়, অসৎ, বারবার টাইপিং মিস্টেক, যাই না, অসৎ হয়ে যাচ্ছে, অসৎ। আর আমি তোমাদের আগের দিনই বলেছিলাম,
কি বলেছিলাম যে অসৎ প্রতিবিম্ব সবসময় কি হবে, সোজা হবে। আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যেমন নেতা মন্ত্রীরা হয় অসৎ কিন্তু বুক উঁচিয়ে চলে, হ্যাঁ, বাইরে থেকে দেখে ভাবে না এই খুবই অনেস্ট ব্যক্তি। তো যখনই যেখানেই দেখতে পাবে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে তখনই জেনে রাখবে সেটা সবসময় সোজা হবে, মানে অবজেক্ট যেরকম হবে, মানে বস্তু যেরকম হবে সেরকম ঠিক প্রতিবিম্ব সেরকম গঠিত হবে। ছোট হবে বড় হবে পরের ব্যাপার, কিন্তু সোজা হবে, মানে এরকমটা হবে না যে বস্তু এরকম প্রতিবিম্ব গঠিত হয়েছে এরকমটা হবে না। অসৎ প্রতিবিম্ব মানে সেটা সোজা তৈরি হবে, ঠিক আছে। তো যেহেতু আলোকরশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় না, জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখো, অসৎ বা অবাস্তব হবে, সোজা হবে, সমান আকারের হবে, সমান দূরত্বে হবে এবং পার্শ্বীয় পরিবর্তন ঘটবে। আমি এই পয়েন্টগুলো আলোচনা করছি তোমাদের, ঠিক আছে স্যার। নেক্সট আমি এর বেসিসে না কিছু তোমাদের ফ্যাক্ট বলবো, সেই ফ্যাক্টগুলো মনে রাখবে, পরীক্ষাতে নানা রকমভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, এই সিম্পল কিছু ফ্যাক্ট মনে রাখো। চলো নেক্সট স্লাইড দেখো। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে বাস আমি একবার বলে দিই শুধু যে এএলপি সিবিটি 1 যারা ক্লিয়ার করেছো, এএলপি সিবিটি 2 এর জন্য আমাদের পার্ট এ এবং পার্ট বির কোর্স লঞ্চ করা হয়েছে। পার্ট এ যেখানে ম্যাথামেটিক্স, রিজনিং আর বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকে, অনলি 299 টাকায় তোমরা এই পুরো কোর্স পেয়ে যাবে। এবং যাদের ইলেকট্রিশিয়ান বা ফিটার আছে তারা মাত্র 299 টাকায় পার্ট বি পুরো কমপ্লিট করতে পারবে। এখান থেকে A to Z দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রিন্টেবল পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, নিউমেরিক্যাল, এভরিথিং। ঠিক আছে, নেওয়ার জন্য আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, রেজিস্টার বা লগ ইন করে নিও। সিম্পল তোমরা এই পেড কোর্সে গেলে পরে তোমরা এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে, অথবা এই যে নাম্বারটা দেখছো না, এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এখানে কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমি তোমাদের কোর্সে অ্যাড করে দেবো। ঠিক আছে, চল আমরা কিছু ফ্যাক্ট আলোচনা করবো। স্যার কীরকম ফ্যাক্ট আলোচনা করব? দেখো একটা জিনিস বোঝো, আমি তোমাদের বললাম যে তোমাদের বাড়িতে যে আয়না আছে না, তোমাদের বাড়িতে ধরো আয়না আছে প্রত্যেকের, হ্যাঁ স্যার আছে। যদি যে সাইজ আছে তোমরা পুরোপুরি নিজেদেরকে সেই মানে পুরো বডি দেখতে পাও, কারোর হাইট যদি, আমি কি বলতে চাইছি, কারোর হাইট হচ্ছে 5 ফুট, ঠিক আছে, তো তোমরা এই পুরো হাইটটা এই আয়নার ভেতরে দেখতে পাও? স্যার বুঝতে পারলাম না কোশ্চেনটা। আমি বলছি যে তোমাদের দেখবে হাতে ছোট আয়না আসে না, যেখানে ছোট ছোট আয়না দেখবে অনেকে দাড়ি কাটার কাজে ইউজ করে বা এমনি নর্মাল চুল টুল দেখার কাজে ইউজ করে, ছোট ছোট আয়না যেগুলো হয়, সেগুলো কি পুরো বডিটা দেখা যায়? না স্যার, পুরো বডি দেখা যায় না, মুখটা দেখা যায়, মুখটা আমরা দেখতে পাই। কিন্তু যেগুলো আলমারির সাথে দেখবে আয়নাগুলো ফিট করা থাকে, বা কারোর বাড়িতে ধরো ড্রেসিং টেবিল আছে, তো সেখানে কি হয়, আমরা পুরো বডিটা দেখতে পাই, আমাদের পুরো মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাই। এবার তোমরা বলবে স্যার ছোটো আয়নাতেও দেখা যায়। যদি ছোটো আয়নাটা আমরা দূরে রাখি এবং আমরা অনেকটা ডিস্টেন্সে দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের বডিটা দেখা যায়। ঠিক আছে, আমি তোমাদের বলছি ধরো তোমাদের একটা এইটুকু ছোটো আয়না দিল, এইটুকু ছোটো আয়না, আমি বলছি যত দূরে আয়নাটা রাখো আর তুমি যত দূরেই দাঁড়াও, তোমাকে কি দেখা যাবে পুরোটা? না, দেখা যাবে না। তো মনে রাখবে একটা নির্দিষ্ট আয়না সাইজ দরকার, যে সাইজের নিচে হলে তোমরা তোমাদের পুরো বডি দেখতে পাবে না। সে তুমি দূরে রাখো, কাছে রাখো, সামনে রাখো, পাশে রাখো, যেখানে ইচ্ছা রাখো, একটা মিনিমাম হাইট দরকার। তোমরা কখনোই একটা এইটুকু ছোটো আয়নাতে তোমরা যেভাবেই রাখো না কেন, দূর দূরান্তে রেখে দাও, তোমরা পুরো বডি দেখতে পাবে না। একটা মিনিমাম সাইজ দরকার। সেই সাইজটা কত? মনে রাখবে একটা ব্যক্তি যতটা উচ্চতা, যতটা হাইট, অন্তত তার অর্ধেক আয়নার, মানে যে আয়নাটা আছে, দর্পণটা আছে, তার ন্যূনতম দৈর্ঘ্য এত হওয়া প্রয়োজন। বুঝতে পারলে না? আমি বলে দিচ্ছি। ধরো কারোর হাইট হচ্ছে 6 ফুট, মিনিমাম একটা দর্পণের সাইজ, একটা মিররের সাইজ মানে 6/2, মানে 3 ফুট মিনিমাম হতেই হবে তার পুরো বডিটা দেখার জন্য। যদি 2 ফুট নাও, কোনোভাবেই সে পুরো বডিটা দেখতে পাবে না, যত দূরে আয়না রাখো না কেন। অনেক সময় অনেকে ভাবে না যে দূরে যদি থাকি, আমি যদি দূর থেকে দেখতে পাই তাহলে পুরো বডি দেখা যাবে না। মিনিমাম যদি বলে ন্যূনতম দৈর্ঘ্য। এবার ধরো কারোর বাড়িতে ধরো 10 ফুটের আয়না আছে, কারোর সাইজ ধরো 6 ফুট, সেটা এমনি আরামসে দেখতে পাচ্ছি, সেটা ব্যাপার নয়। আমি এখানে বলছি ন্যূনতম দৈর্ঘ্যের কথা। বোঝা গেল? চলো এটা তোমাদের লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো এখানে কী লেখা আছে, একজন ব্যক্তি নিজের সম্পূর্ণ প্রতিবিম্ব একটা সমতল দর্পণে প্লেন মিররে দেখার জন্য দর্পণের ন্যূনতম উচ্চতা বা দৈর্ঘ্য, ন্যূনতম উচ্চতা মানে মিনিমাম এই হাইটটা হতেই হবে ওই ব্যক্তির উচ্চতার অর্ধেক। এই যে ব্যক্তির উচ্চতাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে সিম্পল ব্যক্তির উচ্চতার অর্ধেক, এটা দর্পণের ন্যূনতম দৈর্ঘ্য হতেই হবে। বোঝা গেল? এটা যেন মাথায় থাকে তোমাদের। নেক্সট স্লাইডে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে আলোচনা করব। কি না, দর্পণকে, এটা তুমি একটা দর্পণের কথা বললাম, আমি যদি দুটো দর্পণকে অ্যাঙ্গেলে রেখে দিই, বিভিন্ন অ্যাঙ্গেলে, তো আমাদের কটা করে প্রতিবিম্ব তৈরি করবে? এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না? চলো আজকের পর তোমাদের এইটা ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট স্লাইড দেখো। একটা কথা না, তোমাদের আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা অনেক হয়তো কমেন্ট করছো যে স্যার
কিছু সিলেবাস নিয়ে আলোচনা করুন, স্যার এক্সাম কবে হবে, স্যার কাট অফ কত যাবে, স্যার আমি তোমাদের সিরিয়াস বলছি, এই সবে না তোমাদের সিলেকশন হবে না। লিখে নাও, তোমাদের এইসবে যারা এইসব, আমি জানি এই সমস্ত ভিডিও দিলে না আমার হয়তো এই পড়ানোর ভিডিওতে ভিউজ কম আসে, বেশি ভিউজ আসে না, কিন্তু এইসব ভিডিও দিলে না তোমাদের প্রচুর ভিউজ আসে, 1000 মানে আরামসে অনেক ভিউজ চলে আসে। মানে আমার রেসপেক্টে বলছি, আমি ভিউজ মানে 1 লাখ 2 লাখের কথা বলিনি, আমার পড়ানোর ভিডিওতে যা হয় তার থেকে অনেক বেশি আসবে। কিন্তু বিশ্বাস করো ওই সব ভিডিও যারা দেয় না, কাট অফ কত যাবে পরীক্ষায়, 4টে অপশন তুমি যদি না পড়ো, তুমি যদি না জানো, 4টে অপশনের মধ্যে একটা সঠিক করবে কি করে তার জাদু শিখে নাও, ঠিক আছে। মোটিভেশন ভিডিও, যে এটা কীভাবে পড়তে পারছো না, চলো এই মোটিভেশন ভিডিওটা দেখো, তোমাদের জীবনে আগুন লেগে যাবে, ঠিক আছে। তোমাদের পড়ার কি নিয়ম হওয়া দরকার, যেটা তুমি পড়বে, তুমি পরীক্ষাতে না পড়ে চান্স পেয়ে যাবে, দিনে 1 ঘন্টা পড়বে, পরীক্ষায় চান্স পেয়ে যাবে, এই ধরনের ভিডিও না পুরো বাকওয়াস ভিডিও। আমি জানি এই ধরনের ভিডিওতে ভিউজ বেশি আসে, স্টুডেন্টরা পছন্দ করে বেশি, কিন্তু সিরিয়াস বলছি এই ভিডিও আমিও বানাবো তোমাদের স্ট্র্যাটেজি ভিডিও বলছি, আমি নিয়ে আসবো স্ট্র্যাটেজি ভিডিও, কিন্তু বিশ্বাস করো যতক্ষণ না এই ক্লাসগুলো করছো না, যতক্ষণ না পড়ছো কোনো সাবজেক্টকে ডিটেলসে, বিশেষ করে আমি সায়েন্সে যদি কথা বলি না, যতক্ষণ না খুঁটিয়ে একটা সাবজেক্টকে ডিটেলসে পড়ছো, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছো, সেখান থেকে মক টেস্ট না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত কোনো মোটিভেশন, কোনো অপশন টিক করা জাদু, কোনো কাট অফ ভিডিও তোমাদেরকে চান্স পাওয়াতে পারবে না, ঠিক আছে। তো এগুলো মাথা থেকে বাদ দাও, এগুলো ভিডিওগুলো দেখাই বন্ধ করো, কারণ অনেক স্টুডেন্ট আমি দেখছি পিডিএফ করে যাচ্ছে, কিন্তু কিছু স্টুডেন্ট আছে তারা এত সুন্দর নোট বানাচ্ছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করছে, স্যার এইভাবে বানালে আমরা কি কোনো অসুবিধা হবে, স্যার এইভাবে যদি বানাই তাহলে আমাদের স্যার কোনো পরীক্ষার সময় রিভিশন দিতে পারবো, এত সুন্দরভাবে নোট বানাচ্ছে, তারা আমাকে পাঠাচ্ছে, আমি দেখে অভিভূত হয়ে যাচ্ছি। আরে তারা চান্স পাবে না কি, তারা শুধু পিডিএফ তারা চান্স পাবে না। তো একটু পরিশ্রম করতে হবে ভাই, মানে এত ইজি নয় জিনিসটা যে আমি আরামসে এলাম, পিডিএফ প্রিন্ট করে নিলাম, পড়ে নিলাম, ঠিক আছে, এরকম জিনিসটা নয়। খাতায় নোট বানাও, যদি নোট ঠিকঠাক বানাতে পারো, যদি এই ক্লাসগুলো ঠিকঠাক ফোকাস করো, তাহলে তোমাদের সিলেকশনে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকো। আমি কেন শুধু আমার ক্লাসে দেখবে শুধু পড়ানোর ভিডিও বানাই, আমি থোড়ি না কোথায় কাট অফ কত চলে যাবে, স্যার মোটিভেশনাল ভিডিও, আরে এইসব কিচ্ছু হয় না, এইসব বেকার, ঠিক আছে। দেখো এদিকে দেখো, দুটো সমতল দর্পণ যখন একটা নির্দিষ্ট কোণে রাখা হয়, ভালো করে বুঝবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে একটা দর্পণ আছে, এখানে একটা দর্পণ আছে, দেখতে পাচ্ছ এখানে একটা দর্পণ আছে, আর এইদিকে একটা দর্পণ আছে। কি করেছে, এদিকে একটা অ্যাঙ্গেলে রেখেছে। আরে বোঝা গেল, ধরো এই সাইডে একটা দর্পণ আছে এরকমভাবে, আর এই সাইডে আরেকটা দর্পণ আছে এরকমভাবে, অ্যাঙ্গেলে রেখেছে। তো এইখানে একটা বস্তুকে যখন ও রেখেছে, এইখানে যখন একটা বস্তুকে রেখেছে, তখন দেখো এই বস্তুটার 4টে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে একটা প্রতিবিম্ব, এখানে একটা প্রতিবিম্ব, এখানে একটা প্রতিবিম্ব, এখানে একটা প্রতিবিম্ব, কিন্তু বস্তু তো একটাই, 4টে প্রতিবিম্ব তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে স্যার যখনই দুটো দর্পণকে অ্যাঙ্গেলে রাখবে, তখন কি স্যার 4টে প্রতিবিম্ব তৈরি হবে? আচ্ছা, এইখানে একটা বস্তুকে রেখেছে, নেল পালিশ টাইপের কিছুটা রেখেছে, তো এইখানে যে বস্তুটাকে রেখেছে দেখো 3টে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো স্যার কনফিউজ যে কখন 3টে প্রতিবিম্ব তৈরি হবে, কখন 4টে প্রতিবিম্ব তৈরি হবে, বুঝতে পারছো না? মনে রাখো, এই কটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা ডিপেন্ড করে এই দুটো আয়না কোন অ্যাঙ্গেলে রেখেছে, থিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এটা কোনো ফিক্সড কিছু নেই যে আমি দুটো আয়না রাখলে আমার 4টে প্রতিবিম্ব তৈরি হবে, কি 6টা প্রতিবিম্ব তৈরি হবে, কি 3টে প্রতিবিম্ব, এটা কখনোই বলা পসিবল নয় যতক্ষণ না আমরা কোণের মান জানছি, যে দুটো দর্পণকে আমরা কোন অ্যাঙ্গেলে রেখেছি। যদি অ্যাঙ্গেল না জানা যায় তাহলে আমরা বার করতে পারবো না, ঠিক আছে স্যার। তো স্যার কি অ্যাঙ্গেল আমরা কি করে বুঝবো? মনে রাখবে এর একটাই ফর্মুলা আছে। যদি আমরা কটা প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের সংখ্যা জানতে চাই, একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা। যদি সাপোজ ধরো আমি কথা বলছি, যদি আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, 360 ডিগ্রি বাই থিটা, মনে রাখবে এই 360, এই এনটা কি, এনটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা। যদি এর রেজাল্ট কোনো জোড় সংখ্যাতে বেরোয়, আচ্ছা যদি কোনো অড নাম্বারে বেরোয়, মানে বিজোড় নাম্বারে বেরোয়, তাহলে জেনে রাখবে যে সেটাই আনসার, যে এতগুলোই প্রতিবিম্ব তৈরি হবে। একটা এক্সাম্পল বলি, আমি এক্সাম্পল তোমাদের বলছি, যে আমি দুটো দর্পণকে, ধরো এই একটা দর্পণ আর এই একটা দর্পণ, এই দুটো দর্পণকে না আমি কি অ্যাঙ্গেলে রেখেছি না 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি। আমি মানলাম যে থিটা হচ্ছে 40 ডিগ্রি। স্যার কটা প্রতিবিম্ব তৈরি হবে না 360 ডিগ্রি বাই থিটা, থিটার মান 40 ডিগ্রি, তো কটা প্রতিবিম্ব তৈরি হবে? 9টা প্রতিবিম্ব তৈরি হবে, তাই তো? এটা কি অড মানে বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা, অড না ইভেন? স্যার এটা অড নাম্বার, তাহলে জানবে যে এটাই অ্যান্সার, 9টা প্রতিবিম্বই তৈরি হবে।
কিন্তু যদি তোমাদের বলা হতো যে থিটার মান 40 নয়, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বলো তো কটা প্রতিবিম্ব তৈরি হবে? স্যার সিম্পল, এই মাত্র বললেন যে 360 ডিগ্রি বাই থিটা, তো থিটা এখানে 60 ডিগ্রি, তো কাটাকুটি করবো, তো 360কে যদি 60 দিয়ে ভাগ করা হয় কত হয়? 6টা, তো স্যার 6টা প্রতিবিম্ব তৈরি হবে না। যখনই মনে রাখবে জোড় সংখ্যাতে আসবে, ইভেন নাম্বারে আসবে, তখন মনে রাখবে -1 করবো, মানে 6টা বেরিয়েছে তো -1, মানে 5টা প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেল? মনে থাকবে। যদি অড নাম্বার বলে তাহলে শুধু 360 ডিগ্রি বাই থিটা, আর যদি ইভেন নাম্বারে আসে, এরকম জোড় সংখ্যাতে প্রতিবিম্বের সংখ্যা আসে, তাহলে লাস্টে 1 মাইনাস করতে ভুলবে না, সেক্ষেত্রে 1 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, চলো যেটা বললাম একবার তোমাদের লিখিয়ে দিই সেটা। আচ্ছা, আরেকটা ফ্যাক্ট আছে, আরেকটা ফ্যাক্ট বুঝে নাও, আমি 3টে একসঙ্গে তোমাদের লিখে দেবো, কোনো টেনশন নেই। আমি বললাম যদি সমান্তরে রাখা হয়, ধরো এই একটা, আরে সেলুনে দেখেছো, সেলুনে এই একটা আয়না, তার পিছনে এই একটা আয়না, তো যদি সমান্তরে রাখা হয়, দুটো সমতল দর্পণকে একে অপরের সমান্তরে রাখি এবং তাদের মধ্যে কোনো কোণই নেই, ধরো থিটা হচ্ছে 0 ডিগ্রি, কোনো কোণই নেই। আরে দেখো নি তোমরা, ধরো এইখানে তুমি চুল কাটতে বসে, তোমার সামনে একটা আয়না আছে, তোমার পিছনে একটা আয়না আছে, আমি বলছি কটা প্রতিবিম্ব তৈরি হবে? সমান্তরালে রেখে দিচ্ছ, কটা প্রতিবিম্ব তৈরি হবে? এখানে কোনো থিটা আছে না, থিটা নেই। তার মানে মনে রাখবে এই সব ক্ষেত্রে না ইনফাইনাইট, মানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে, অসীম সংখ্যক, মানে যেটাকে আমরা কি বলি? ইনফাইনাইট বলি। মানে আমি যদি এন সমান 360 ডিগ্রি বাই থিটা, তো 360 ডিগ্রি বাই থিটা, তো 360কে যদি থিটার মান কি 0, কিছু নেই অ্যাঙ্গেল, তো 0 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে? ইনফাইনাইট হবে, ইনফাইনাইট বেরোবে, মানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। বোঝা গেল? চলো এগুলোই তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই, দেখে নাও। প্রতিবিম্বের সংখ্যা নির্ণয়ের নিয়ম হচ্ছে এন সমান হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা। যদি এন একটা জোড় সংখ্যা হয় তাহলে লাস্টে 1 মাইনাস করতে ভুলবে না। যখন দুটো সমতল দর্পণ বা প্লেন মিরর একে অপরের সমান্তরালে থাকবে, থিটা যদি 0 হয়, সেক্ষেত্রে মনে রাখবে অগণিত অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে, যেখানে এন সমান 360 ডিগ্রি বাই 0 ডিগ্রি, 0, কারণ কোনো অ্যাঙ্গেলই নেই থিটার, তো এখানে মনে রাখবে, অর্থাৎ তাত্ত্বিকভাবে এখানে অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে। মনে থাকবে? চলো আমরা এইখানে সমতল দর্পণের শেষ, সমতল দর্পণের যা কিছু গল্প ছিল এখানে শেষ। প্রতিবিম্ব গঠন হয় কিভাবে, সমতল দর্পণে কি কটা প্রতিবিম্ব তৈরি হয়, কি অ্যাঙ্গেল থাকে না থাকে, আমি ডিটেলস এখানে পড়িয়ে দিলাম। এর বাইরে সমতল দর্পণ সম্পর্কে আমাদের আর কিছু জানার নেই। আমরা আবার ফিরে যাব কনকেভ, কনভেক্স, অবতল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, চলো। কনকেভ মিরর, কনভেক্স মিরর, দেখো আমি আগের দিন কনকেভ কনভেক্স মিররের ওই জিনিসগুলো আর বলছি না, যেগুলো আমরা স্পিয়ারিক্যাল মিরর কেটে পেয়েছি, কী করে বুঝতে পারবো না পারবো, ওই নিয়ে অনেক টাইম দিয়েছি আমরা, এক্সট্রা টাইম আর দেবো না। যদি আগের দিনের ক্লাস কেউ না থাকো, একবার প্লিজ ক্লাসগুলো করো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব কনকেভ কনভেক্স মিরর সম্বন্ধে আরও অনেক কিছু। কী আলোচনা করবো স্যার? দেখো, এটা হচ্ছে কনকেভ, মানে কি স্যার? অবতল দর্পণ। এটা কি দর্পণ? অবতল দর্পণ। ঠিক আছে, মনে রাখবে অবতল দর্পণে যখনই কোনো আলোকরশ্মি পড়ে না, এই যে আলোকরশ্মিটা এসে পড়লো, কি করবে? এখানে মিলিয়ে দেবে। আবার একটা আলোকরশ্মি এসে পড়লো, কি করবে? এখানে মিলিয়ে দেবে। আবার একটা আলোকরশ্মি এসে পড়লো, কি করবে? মিলিয়ে দেবে এখানে। আবার একটা আলোকরশ্মি এসে পড়লো, কি করবে? মিলিয়ে দেবে এখানে। তো কোথাও না কোথাও অবতল দর্পণ কি করে? কনভার্জ করে। কনভার্জ মানে কি? মানে একটা জায়গায় লাইটটাকে মিলিয়ে দেয়, একটা জায়গায় লাইটটাকে মিলিয়ে দেয়। এই জন্য কনকেভকে বা অবতল দর্পণকে বলা হয় কনভার্জিং মিরর। বাংলাতে কি বলা হয়? অভিসারী দর্পণ। অভিসারী দর্পণ, মনে থাকবে, কনভার্জিং মিরর, কারণ কনকেভ মিরর কি করে? লাইটটাকে এক জায়গায় মিলিয়ে দেয়। আর কনভেক্স, যেটাকে আমরা কি বলবো, পেনটা একটু মোটা হয়ে যাচ্ছে লেখাটা, আই থিঙ্ক, আমি একটু শুরু করে নিচ্ছি। উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি করে না, লাইটকে ছড়িয়ে দেয়। এই যে লাইট আসছে না, ছড়িয়ে দিচ্ছে, লাইট আসছে ছড়িয়ে দিচ্ছে, লাইট আসছে, দেখো লাইট আসছে ছড়িয়ে দিচ্ছে, লাইট আসছে ছড়িয়ে দিচ্ছে। এর লাইটটাকে কি করে? অপসারিত করে, চারিদিকে ছড়িয়ে দেয়, তার জন্য ডাইভার্জ করে দেয়। সেই জন্য কনভেক্সকে মনে রাখবে ডাইভার্জিং মিরর বলা হয়। বাংলায় একে বলা হয় অপসারী দর্পণ। মনে থাকবে, অভিসারী দর্পণ হচ্ছে অবতল দর্পণ, আর অপসারী দর্পণ হচ্ছে উত্তল দর্পণ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আমরা নেক্সট না এই উত্তল দর্পণ অবতল দর্পণের আমরা কিছু পয়েন্ট সম্বন্ধে জানবো। ঠিক আছে, সেগুলো যদি না জানি না, আমাদের যখন প্রতিবিম্ব গঠনের কথা বলবো না, যে ফোকাস দিয়ে যাচ্ছে, মেরু দিয়ে যাচ্ছে, প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে যাচ্ছে, বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে,
রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। এই টার্মগুলো যতক্ষণ না আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত প্রতিবিম্ব গঠনের সময় আমরা ওই টার্মগুলো বুঝতেই পারবো না যে কোথা থেকে কি লাইট যাচ্ছে, কোথা থেকে কি লাইট আসছে। তো আমরা কি করব না, এক একটা টার্ম সম্বন্ধে জানবো যে এই অবতল দর্পণ আর উত্তল দর্পণে কি কি টার্ম আছে। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো প্রথমে আমরা জানবো বক্রতা কেন্দ্র কি। দেখো আচ্ছা তোমরা একটা কথা বলো, আমি যদি এই একটা কনকেভ মিরর নিই, হ্যাঁ স্যার নিতেই পারো, তো এটা কোথাও না কোথাও একটা গোলকের পার্ট না পার্ট নয়, আমি আগের দিন আলোচনা করেছিলাম। তো গোলকের যদি পার্ট হয় না কোথাও তার তো সেন্টার থাকবে, একটা থাকবে, যে একটা গোলকের অংশ বিশেষ, এর একটা কেন্দ্র থাকবে, সেন্টার থাকবে। তো এই সেন্টারটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, আর এই সেন্টারটাই হচ্ছে বক্রতা কেন্দ্র, আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে, চলো এটা আমরা ছবির মাধ্যমে একবার দেখে নিই। যে গোলকের অংশবিশেষ হিসাবে দর্পণটিকে তৈরি করা হয় সেই গোলকের কেন্দ্রবিন্দুকেই বক্রতার কেন্দ্র বলে, একে সি দ্বারা চিহ্নিত করা হয়। এটা দেখো একটা কনকেভ মিরর, অবতল দর্পণ, দেখতে পেয়েছো এটা? তো এটা কোথাও না কোথাও একটা গোলকের অংশ, তো গোলকের অংশ হলে তো কেন্দ্র থাকবে। ঠিক আছে স্যার, এটা কি? এটা স্যার উত্তল দর্পণ। তো উত্তল দর্পণ যদি হয় তো এটাও তো একটা গোলকেরই পার্ট, তো এরও কোথাও না কোথাও তো একটা সেন্টার থাকবে। তো এই সেন্টারটাকেই বলা হয় বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার, যেটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। বলো বোঝা গেছে? ওকে স্যার, নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো বক্রতা ব্যাসার্ধ কি। দেখো তোদের ছবিটা দেখায়, ডাইরেক্ট ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি বলছি যে এটা তো একটা দর্পণ, এটা একটা দর্পণ, হ্যাঁ স্যার দর্পণ। তো এটা আমি মাত্র বললাম যে কোথাও না কোথাও এটা একটা গোলকের পার্ট, আর গোলকের পার্ট যদি হবে তাহলে তার তো একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে। তো এর যে ব্যাস, এর যে ব্যাসার্ধ মানে এই পরিধির উপরে, মানে আমরা সিম্পল একটা বৃত্তর ক্ষেত্রে কি জানি যে এটা হচ্ছে তার রেডিয়াস, এটা হচ্ছে তার রেডিয়াস, আর দিয়ে ডিনোট করি। আর এটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার দর্পণের ক্ষেত্রে, এটার হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকেই বক্রতা ব্যাসার্ধ বলে। এটা আমরা কী দিয়ে ডিনোট করি? আর দিয়ে ডিনোট করি, আর। অর্থাৎ দর্পণের মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বই বক্রতা ব্যাসার্ধ। আমরা এখনো মেরু জানি না, তো মেরু সম্বন্ধে বলে লাভ নেই, এখন মেরু জানি না। আমি সিম্পল কি বললাম যে একটা গোলক, এই দর্পণ আবার বলছি তোমাদের, দেখো এই দর্পণটা এটা একটা গোলকের অংশ বিশেষ। তো গোলকের অংশ বিশেষ হলে একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে, আগে আলোচনা করলাম। আর এর যে ব্যাসটা সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার আমরা জানবো মেরু সম্পর্কে। স্যার মেরু কি? দেখো ছবিটা লক্ষ্য করো, হ্যাঁ এই আরেকটা ছবি আছে আই থিঙ্ক, হ্যাঁ দেখো বলছে দর্পণের প্রতিফলক তলের জ্যামিতিক মধ্যবিন্দু দর্পণের মেরু বা মেরুবিন্দু বলা হয়। আমি বলতে চাইছি যে এটা একটা কী দর্পণ? এটা একটা অবতল দর্পণ, কনকেভ মিরর। কারণ কি? এর বাইরের দিকে পলিশ করা আছে স্যার। ঠিক আছে, মনে রাখবে এর যে মিড পয়েন্ট, অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এর যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টটাকে আমরা পোল বলবো। পোল মানে মেরু, এটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করি। বলো বোঝা গেছে কিনা? আরে পোল বলবো। এই ছবিটা দিকে এখন দেখো না, এদিকে ফোকাস করো না, এদিকে দেখো, পুরো ফোকাস এদিকে রাখো। আমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে বলি, স্যার উত্তল দর্পণ, হ্যাঁ স্যার এটা একটা উত্তল দর্পণ। আর এই উত্তল দর্পণের মিডিল যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কী বলবো আমরা? পোল বলবো। যে দর্পণের প্রতিফলক তল কোনটা? স্যার এটা প্রতিফলক তল। তো প্রতিফলক তলের জ্যামিতিক মধ্যবিন্দু এই যে মিডিল যে পয়েন্টটা, এই মিডিল পয়েন্টটাকে আমরা বলবো দর্পণের মেরু বা মেরুবিন্দু। ঠিক আছে, পি দ্বারা চিহ্নিত করা হয়। এটাকে ফিল করানোর জন্য না আমি তোমাদের এই ছবিটা নিয়ে এসেছি। এই ছবিটা থেকে ভালো করে লক্ষ্য করো, এই যে ভেতরে যে পার্টটা, মানে এটা ভেবো না, মানে একটা জিনিস কল্পনা করো। আমি একদিন তোমাদের একটা স্পেয়ারকে ভেঙে টুকরো করে কীভাবে কনকেভ কনভেক্স পেরে তোমাদের বলেছিলাম না, একটা বাটির কথা ভাবো না। তো বাটির ভেতরের যে অংশটা, মানে মিডিল যে পয়েন্টটা সেইটাকে আমরা পোল বলবো, পোল মেরু, সেই পয়েন্টটাকে বলবো পোল। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। স্যার নেক্সট কী আছে? নেক্সট পড়বো প্রধান অক্ষ। প্রধান অক্ষ ভালো করে বোঝো। দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্র দিয়ে অতিক্রান্ত কাল্পনিক রেখা। দর্পণের মেরু কোথায় আছে স্যার? দর্পণের মেরু হচ্ছে এইটা, একদম মিড পয়েন্ট। আর বক্রতা কেন্দ্র স্যার কোথায়? আমরা পড়েছি দর্পণের হচ্ছে এটা। তো এই সেন্টার অফ কার্ভেচার, বক্রতার কেন্দ্র, আর এই পোল এর মধ্যে দিয়ে যে রেখাটা যাচ্ছে সেটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেছে? এই যে এই রেখাটা গেছে, দেখো এই রেখাটা গেছে, এটাকে আমরা কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস।
আমি যদি কনকেভ মিররের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি তাহলে কী করে দেখাবো? দেখো এটা একটা কনকেভ মিরর, এই কনকেভ মিররের মিড পয়েন্ট কোনটা, পোল কোনটা? আচ্ছা এই ছবিটা ছেড়ে দাও, এখানে ছেড়ে দাও, কারণ এখানে পোল আছে, মিডল পয়েন্টটা পোল, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার দেওয়া নেই। আচ্ছা এই ছবিটা বাদ দিয়ে দাও এখানে, ঠিক আছে, প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষ, এইটা হচ্ছে প্রধান অক্ষ, দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। তোমাদের এই ছবিটাকে আরও ভালো তোমরা বুঝতে পারবে। আমি সিম্পল কী বললাম যে দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র এর মধ্যে দিয়ে যে লাইন পাস হয় সেটাই হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? চলো নেক্সট দেখো স্যার, নেক্সট কী আছে? নেক্সট আছে অ্যাপারচার বা উন্মেষ। আচ্ছা উন্মেষ কী জিনিস দেখো, উন্মেষ হচ্ছে দর্পণের প্রতিফলক তলের কার্যকর ব্যাসকে দর্পণে উন্মেষ বলা হয়। প্রতিফলক তলের কার্যকর ব্যাস মানে মানে আমি যদি কনকেভ মিররের ক্ষেত্রে বলি, কনকেভ মিররের ক্ষেত্রে বলি আমার কার্যকর মানে আমার এখানে রিফ্লেক্টিং এরিয়া কোনটা? স্যার এই পুরোটাই রিফ্লেক্টিং এরিয়া, পুরোটাই রিফ্লেক্টিং এরিয়া। তো এর যে ব্যাস, এই পুরো পার্টটা মানে এই দর্পণটা কতটুকু আলো প্রতিফলিত করতে পারে এটা নির্দেশ করে। আরে তোমরা বলো না, এই পুরো পার্টটাই তো রিফ্লেক্টিং এরিয়া, এই পুরো পার্টটা দিয়েই তো আলো রিফ্লেক্ট করতে পারবে না, পারবে না বলো? পারবে তো? তো এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটার যে ব্যাসটা সেটাই হচ্ছে উন্মেষ বা অ্যাপারচার। আমি যদি কনভেক্স মিররের ক্ষেত্রে বলি এটা কনকেভ গেল, আরে কনকেভের ক্ষেত্রে এই ভেতরে এখান থেকে লাইট পাস করে এখানে 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 সব জায়গাতেই তো লাইট রিফ্লেক্ট করতে পারে। আমি যদি কনভেক্সের ক্ষেত্রে বলি, কনভেক্সের করতে বলি, তো এই পুরো পার্টটাই তো এর কার্যকর, মানে এই পুরো পার্টটাই তো রিফ্লেক্টিং এরিয়া, এই পুরো পার্টটা দিয়ে আলো প্রতিফলিত করতে পারে। তো এর যে ব্যাসটা এই পুরো ব্যাসটা মানে এই ব্যাসটা দিয়ে এই অ্যাপারচার দিয়ে কী বোঝানো হয় না, এই দর্পণটা কতটা পার্ট আলো প্রতিফলিত করতে পারছে। বোঝা গেল জিনিসটা? এটা দিয়ে এটাই বোঝানো হয়, এটাকে অ্যাপারচার বা উন্মেষ বলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। তোমাদের জন্য কত সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে নিয়ে এসেছি দেখো, মানে পড়ে তোমাদের জাস্ট মজা চলে আসবে, জাস্ট মজা আ জায়গা। ঠিক আছে, বাস তোমাদের রিকোয়েস্ট একটাই, তোমরা সিরিয়াস, তোমরা অনেক সাপোর্ট করছো, অনেকে কমেন্ট করছো, অনেকে শেয়ার করছো, বাস তোমরা শেয়ার করো যাতে বেশি বেশি স্টুডেন্ট এই জিনিসগুলোর মানে ফায়দা ওঠাতে পারে, মজা নিতে পারে, মানে ঠিকঠাকভাবে একটা মানে ঠিকঠাক পড়াশোনাটা করতে পারে, সায়েন্সটা ঠিকঠাক দিকে একটা সঠিক ওয়েতে যেতে পারে। ঠিক আছে, চলো আমরা এবার জানবো মুখ্য ফোকাস। দেখো মুখ্য ফোকাস সম্বন্ধে আমরা কী জানি? দেখো মুখ্য ফোকাস এখানে না দুটো জিনিস জানতে হবে, একটা অবতল দর্পণ সম্পর্কে, একটা উত্তল দর্পণ সম্পর্কে। ঠিক আছে স্যার, অবতল দর্পণ সম্পর্কে মুখ্য ফোকাস একটু আলাদা। কীরকম? দেখো আমি বলছি এখানে এটা অবতল দর্পণ, ঠিক আছে স্যার, কোনটা অবতল দর্পণ? এটা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। ঠিক আছে, দেখো লাইট যেখানে বলছে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের ওপরে যে বিন্দুতে মিলিত হয়, মানে ধরো এই একটা লাইট এলো, হ্যাঁ স্যার এলো, কি হবে? লাইটটা এদিকে কি হয়ে যাবে? রিফ্লেক্ট হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। আমি তোমাদের কি বলেছিলাম? কনকেভ মিরর, অবতল দর্পণ কি অভিসারী, মানে একটা জায়গায় লাইটটাকে মিলিয়ে দেয়। কোথায় লাইটটা মেলাচ্ছে? না স্যার এইখানে এসে লাইটটা মিলছে। যদি এখান দিয়ে লাইট যায় স্যার কোথায় মিলবে? লাইট এখানে মিলবে। যদি এখান থেকে লাইট যায় স্যার লাইটটা কোথায় মিলছে? এখানে মিলছে। এখান দিয়ে লাইট যায় স্যার লাইটটা কোথায় মিলছে? এখানে মিলছে। তো একটা পয়েন্টে এসে মিলছে না, এই যে পয়েন্টটা এসে মিলছে এই পয়েন্টটাই হচ্ছে ফোকাস। আর সেটা কোথায় অবস্থিত? এই প্রিন্সিপাল অ্যাক্সিসে, প্রধান অক্ষের ওপরে। আরে প্রধান অক্ষের ওপর আছে না নেই? এটা তো প্রধান অক্ষ, এটা তো প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের ওপরে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেইটাই হচ্ছে প্রধান ফোকাস, মুখ্য ফোকাস, প্রিন্সিপাল ফোকাস বা সিম্পল ফোকাস। এটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা গেল কনকেভের ক্ষেত্রে। আর কনভেক্সের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে, দেখো এটা একটা উত্তল দর্পণ। ঠিক আছে স্যার, এটা একটা উত্তল দর্পণ, নো ইস্যু। বলছে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। আমি কি বলেছিলাম? যে কনভেক্স মিরর উত্তল দর্পণ অপসারী দর্পণ, মানে এই লাইটটাকে ছড়িয়ে দেয়, মেলায় না কোনো জায়গাতে। মানে এই যে লাইট এলো, এই লাইটটা বেরিয়ে চলে গেল, এই যে লাইট এলো, এই লাইটটা বেরিয়ে চলে গেল, এই যে লাইট এলো, এই লাইটটা বেরিয়ে চলে গেল, এই লাইট এলো, এই লাইটটা বেরিয়ে চলে গেল। কিন্তু এদিকে কোথাও কি মিলছে না। কিন্তু ওদিকে যদি পিছনে বর্ধিত করা হয়, তাহলে একটা বিন্দুতে মিলছে। তো এই যে পয়েন্টটাতে মিলছে বলে মনে হচ্ছে বা এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, এটাকেই বলা হয় মুখ্য ফোকাস। এটাকে আমরা কি ডিনোট করি? এফ দ্বারাই ডিনোট করি। সেম, এটাও এফ ক্যাপিটাল এফ, এটাও ক্যাপিটাল এফ। আর এটা কিসের উপর অবস্থিত? দুটোই প্রধান অক্ষের ওপরে অবস্থিত। বোঝা গেল? তো মনে রাখবে প্রধান অক্ষের সমান্তরালে আসা, প্রধান অক্ষে দেখো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, তো এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যে লাইটগুলো আসছে, আরে বোঝা যাচ্ছে না? যায়নি? দেখো এই যে এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যে লাইট আসছে, লাইট এসে পরে প্রতিফলিত হওয়ার পর যে পয়েন্টে মিলছে, যে বিন্দুতে মিলছে, সেই পয়েন্টটাকে আমরা ফোকাস বলছি, সেটা
অবতল দর্পণের ক্ষেত্রে রিয়েলি মিলছে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল এফ দ্বারা ডিনোট করবো। আচ্ছা ঘাবড়ে যেও না, মুখ্য ফোকাসের জায়গায় ফোকাস লিখে দিল, স্যার মুখ্য লেখা নেই, ওরকম ব্যাপার নেই, মুখ্য ফোকাস ফোকাস একই ব্যাপার। চলো নেক্সট দেখো, নেক্সট কি জানবো স্যার? নেক্সট জানবো ফোকাস দৈর্ঘ্য। দেখো ফোকাস দৈর্ঘ্য আর কিছুই নয়, দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটাই। দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এটা আমি বললাম অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই। এখানে তো ফোকাস ছিল আর এখানে ছিল আমাদের মেরু পোল, তো এর মধ্যে যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, ফোকাল লেন্থ, এটাকে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক এখানে জেনে রাখো। গুরুত্বপূর্ণ সম্পর্ক না, গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটা হচ্ছে এফ সমান r/2, মানে রেডিয়াস অফ কার্ভেচার মানে যতটা হবে বক্রতা ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাবো। যদি বুঝতে না পারো এখানে একটা যে কোনো ছবি দেখে নাও। দেখো রেডিয়াস অফ কার্ভেচার কোনটা স্যার? এই কেন্দ্র থেকে এই পোল পর্যন্ত যে ডিস্টেন্সটা, সাপোজ ধরো এটা হচ্ছে 14 সেন্টিমিটার, মেনে নাও 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমি কি বললাম? 14 সেন্টিমিটার। আমি বললাম যে ফোকাল লেন্থ কতটুকু? এটা ফোকাস থেকে পোল পর্যন্ত ডিস্টেন্স, ফোকাল লেন্থ কত হবে? তো সিম্পল কি করব, 14কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 7 সেন্টিমিটার। তার মানে এইটুকু যে ডিস্টেন্সটা হচ্ছে 7 সেন্টিমিটার। বোঝা গেল? মানে কোথাও না কোথাও এই যে পুরো যে বক্রতা ব্যাসার্ধটা আছে না, তার ঠিক মিডিলে বলতে পারো এই ফোকাসটা থাকে। বুঝতে পারলাম? এটাই এই সম্পর্কে বলেছে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটা কি? জাস্ট অর্ধেক, আর এফ সমান r/2। ক্লিয়ার? ওকে, এরপর আমরা স্টার্ট করব কি না, প্রতিফলন। অবতল দর্পণের প্রতিফলন। স্যার প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হয়? বস্তুকে কোথায় রাখতে হবে? অবতল দর্পণের বস্তুকে কোথায় রাখতে হবে যে প্রতিবিম্ব এখানে গঠিত হবে? স্যার বক্রতা কেন্দ্রের বাইরে রাখলে কি হবে? ফোকাসে রাখলে কি হবে? মাঝে রাখলে কি হবে? উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম, উত্তল দর্পণের বাইরে রাখলে কি হবে? মাঝে রাখলে কি হবে? এবার আমরা স্টার্ট করব অ্যাকচুয়ালি প্রতিফলন। তো চলো নেক্সট হেডিং ডালো অবতল দর্পণের প্রতিফলন। নেক্সট আমরা কি পড়বো? অবতল দর্পণের প্রতিফলন। কিন্তু একটা জিনিস তোমাদের বলি, আমরা প্রথমে অবতল দর্পণের প্রতিফলন পড়ব, তারপরে উত্তল দর্পণের প্রতিফলন পড়ব, কিন্তু অবতল দর্পণের প্রতিফলন পড়ার আগে না আমাদের 3টে নিয়ম জানতে হবে। যেমন ধরো তোমরা না যখন ট্রিগোনোমেট্রি করো, ত্রিকোণমিতির কোশ্চেন করো বা পরিমিতির কোশ্চেন করো, আমরা দেখবে কোশ্চেন স্টার্ট করার আগে তোমাদেরকে 10টা 12টা 15টা ফর্মুলা মুখস্থ রাখতে হয়। কারণ কি, যখন আমরা কোশ্চেনগুলো করবো না তখন সেই ফর্মুলাগুলো না জানলে তোমরা করতে পারবে না। ঠিক সেই রকমই অবতল দর্পণে যে আমাদের 6টা কেস আছে, তো আমরা অবতল দর্পণের প্রতিফলন যখন পড়বো তখন আমাদের 3টে মন্ত্র জানতে হবে। ওই 3টে নিয়ম, 3টে মন্ত্র যদি না জানো তোমরা প্রতিফলন সম্বন্ধে কিছুই বুঝতে পারবে না। অবতল দর্পণের প্রতিফলন জানতে গেলেও 3টে মন্ত্র জানতে হবে, আর উত্তল দর্পণের প্রতিফলন জানতে গেলেও তোমাদের 3টে মন্ত্র জানতে হবে। সেই 3টে মন্ত্র ভালো করে শুনে নাও। দেখো নেক্সট স্লাইড দেখো, আমি এটা অবতল দর্পণের কথা বলছি, উত্তল দর্পণের কথা বলছি না। অবতল দর্পণের 3টে নিয়ম দেখো। প্রথম নিয়ম এটাই যে মুখ্য অক্ষের সমান্তরাল রশ্মি। স্যার মুখ্য অক্ষের সমান্তরাল রশ্মি মানে দেখো, যদি এটা কি, আরে অন্য কালার দিয়ে দেখান স্যার, দেখো এটা কি, এদিকে দেখো না, এখন এদিকে ফোকাস করবে না, এদিকে দেখো এটা কি স্যার? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। এটাকে বাংলায় বলা হয় প্রধান অক্ষ। হ্যাঁ স্যার, প্রধান অক্ষ বলা হয়। প্রথম মন্ত্র হচ্ছে যদি কোনো আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে আসে, এই লাইটটা প্রধান অক্ষের সমান্তরালে এসছে না আসেনি? এসছে স্যার। মনে রাখবে সেটা ফোকাস দিয়েই বেরোবে, মনে রাখবে সেটা ফোকাস দিয়েই বের হবে। বলো মনে থাকবে? 1 নম্বর মন্ত্র। আরে মনে থাকবে না, থাকবে না? বলছে যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণে মুখ্য অক্ষের প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে আসে, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষের সমান্তরালে আসে, তবে প্রতিফলনের পর সেটা সর্বদা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস দিয়ে গমন করবে। এটা 1 নম্বর মন্ত্র। সেকেন্ড দেখো, সেকেন্ড হচ্ছে ফোকাস বিন্দুগামী রশ্মি। ফোকাস বিন্দুগামী কীরকম? যদি কোনো লাইট, কোনো আলোক রশ্মি এই ফোকাস দিয়ে পাস করে, এই ফোকাস বিন্দু দিয়ে পাস করে, তাহলে মনে রাখবে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। আরে এটা তো প্রধান অক্ষ, তো প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়েছে না বেরোনি? দেখো
যদি একটা লাইট ফোকাসের বিন্দুর মধ্য দিয়ে আসে তবে সেটা প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণের ফোকাস বিন্দু দিয়ে যায় এবং ফোকাস বিন্দু দিকে অগ্রসর হয় তবে প্রতিফলনের পর সেটি মুখ্য অক্ষের সমান্তরাল, মুখ্য অক্ষ বলতে প্রধান অক্ষের কথা বলেছে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরোবে। এটা 2 নম্বর মন্ত্র। 1 নম্বর 2 নম্বর হলো। এবার 3 নম্বর দেখো। 3 নম্বর দেখো 3 নম্বর হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণের এই সেন্টার দিয়ে যায়, এই সেন্টার দিয়ে যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যায়, বক্রতা কেন্দ্র দিয়ে যায়, মনে রাখবে প্রতিফলনের পর সেটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি আসে সেটা বক্রতা কেন্দ্র দিয়েই বেরিয়ে যাবে। বক্রতা কেন্দ্রগামী রশ্মি যদি কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আপতিত হয় তবে প্রতিফলনের পর সেটা একই পথে ফিরে যাবে, কারণ এই রশ্মিটি দর্পণের সাথে লম্বভাবে আপতিত হয়। কারণ কিছু জানার প্রয়োজন নেই, তোমাদের 3টে মন্ত্র আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। প্রথম, এটা 3 নাম্বার গেল, ঠিক আছে, আমার সঙ্গে রিপিট করতে থাকো। 1 নাম্বার কি বলেছি? যদি কোনো আলোক রশ্মি অবতল দর্পণে মুখ্য অক্ষের সমান্তরালে যায়, মুখ্য অক্ষের সমান্তরালে যায়, মুখ্য অক্ষের সমান্তরালে যায় তবে সেটা ফোকাস দিয়ে বেরোবে। 1 নম্বর মন্ত্র, ঠিক আছে স্যার। 2 নম্বর মন্ত্র কি বলেছিলাম? যে যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায়, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। হ্যাঁ, এটা 2 নম্বর মন্ত্র বলেছিলাম, ঠিক আছে স্যার। স্যার 3 নম্বরটা কী ছিল? 3 নম্বরটা এটাই ছিল, 3 নম্বরটা এটাই ছিল, যদি সেন্টার অফ কার্ভেচার এই বক্রতা ব্যাসার্ধ দিয়ে কোনো লাইট পাস হয় প্রতিফলনের পর যে পথে এসছে সেই পথে বেরিয়ে চলে যাবে, যে পথে এসেছে সেই পথে বেরিয়ে চলে যাবে। এই 3টে মনে থাকবে। এটা গেল অবতল দর্পণের ক্ষেত্রে। যদি অবতল দর্পণের এই 3টে রুলস মনে রাখো তাহলে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। এবার আমি উত্তল দর্পণের ক্ষেত্রেও 3টে মন্ত্র আছে, চলো উত্তল দর্পণে যাই এবার। নেক্সট দেখো। আরে তোমাদের বুঝতে কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আমি যে 3টে ব্যাপার বললাম বিশাল কিছু হার্ড কি? বিশাল কিছু হার্ড কি? কোনো হার্ডে আদৌ ছবির মাধ্যমে পড়ছি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসকে ফিল করতে পারছি, আমাদের কোথাও কোনো সমস্যা নেই। আমরা এবার পড়বো উত্তল দর্পণের প্রতিফলন, তার যে রুলস আছে 3টে, সেই রুলস 3টে সম্পর্কে। যারা প্রথমবার পড়ছে তাদের একটু অসুবিধা মনে হতে পারে, কিন্তু 2-1বার দেখলে কোথাও কোনো সমস্যা মনে হবে না, কিচ্ছু নেই এর মধ্যে। দেখো উত্তল দর্পণের 3টে নিয়ম। প্রথম 1 নম্বর নিয়ম বলছে মুখ্য অক্ষের সমান্তরাল রশ্মি। বলছে যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণে মুখ্য অক্ষের সমান্তরালে যায়, এই যে মুখ্য অক্ষ মানে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখো এই যে রশ্মিটা গেছে সেটা প্রধান অক্ষের সমান্তরালে গেছে না যায়নি? হ্যাঁ স্যার গেছে। এ যদি যায় তাহলে দেখো এদিক দিয়ে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। এই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গেছে, হ্যাঁ স্যার গেছে, এদিকে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু এরা কি কোথাও মিলবে? এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, কোথাও মিলবে না। কিন্তু এদিকে যদি পিছন দিকে বর্ধিত করা হয় তাহলে মনে হচ্ছে যে এই পয়েন্টে এসে মিলছে। এটাই বলেছে যে যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের মুখ্য অক্ষের সমান্তরালে আপতিত হয় তবে প্রতিফলনের পর সেটা এমনভাবে ফিরে যায় যেন দর্পণের পিছনে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এই দেখো এখানে এমনভাবে লাইটটা এসছে, মনে হচ্ছে এই ফোকাস থেকেই মনে হচ্ছে আসছে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল কি আসছে না। এটা প্রথম সূত্র। যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের মুখ্য অক্ষের সমান্তরালে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায়, সেটা সবসময় মনে হবে যে দর্পণের পিছনে যে মুখ্য ফোকাস আছে সেখান থেকে আসছে বলে মনে হবে। এটা প্রথম সূত্র, ঠিক আছে। নেক্সট 2 নম্বর দেখো, ভালো করে দেখবে। নেক্সট বলছে 2 নম্বর ফর্মুলা বলছে যে ফোকাস বিন্দুগামী রশ্মি, যদি কোনো আলোক রশ্মি দর্পণের ফোকাস বিন্দুর দিকে অগ্রসর হয়, আরে দর্পণের ফোকাস বিন্দু কোথায়? এই যে দর্পণের ফোকাস বিন্দু, উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে ফোকাস, দেখো লাইটটা এদিক দিয়ে এসছে, কিন্তু অ্যাকচুয়াল কি মনে হচ্ছে এটা এই দিকে, এর ফোকাসটা কোন দিকে, এর যাচ্ছে কোন দিকে, যে রশ্মিটা আপতিত হচ্ছে ইনসিডেন্ট রে যেটা, সেটা লাইটটা যাচ্ছে কোন দিকে না, এই ফোকাস বিন্দুগামী। যদি এরকম কিছু হয় তাহলে প্রতিফলনের পরে জানবে এই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আরে বোঝা গেল? ফোকাস বিন্দুর দিকে যদি অগ্রসর হয়, দেখো ফোকাস বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, যদি ফোকাস বিন্দুর দিকে অগ্রসর হয় তো প্রতিফলনের পর সেটি মুখ্য অক্ষে বা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এটা 2 নম্বর। 3 নম্বর কি আছে? নেক্সট দেখো 3 নম্বরে কি আছে না, 3 নম্বরে বলছে বক্রতা কেন্দ্রগামী রশ্মি। যদি কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্রের দিকে লক্ষ্য করে আসে, আগেরটা কি এসেছিল ফোকাস বিন্দুগামী, এবারে হচ্ছে বক্রতা, এই যে এই পয়েন্টটা আছে না বক্রতা ব্যাসার্ধ,
বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্রের দিকে যদি কিছু আসে, বক্রতা কেন্দ্রের দিকে যদি আসে, এইটাকে লক্ষ্য করে আসে, দিয়ে আমরা পিছন দিকে বর্ধিত করি, দেখতে পাবো যে এর উদ্দেশ্যে এসছে, মানে এর বিন্দুগামী, মানে একে লক্ষ্য করে আপতিত হয়েছে, তবে মনে রাখবে যে পথে এসেছো তুমি সে পথেই বেরিয়ে যাবে, যে পথে এসেছো সেই পথেই বেরিয়ে যাবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 3টে পয়েন্টকে ভালো করে শুনে নাও। 1 নম্বর পয়েন্ট, আমরা উত্তল দর্পণ সম্পর্কে বললাম যে মুখ্য অক্ষের সমান্তরাল রশ্মি, যদি কোনো আলোক রশ্মি উত্তল দর্পণে মুখ্য অক্ষের সমান্তরালে আসে, মানে এই মুখ্য অক্ষ মানে কি এই প্রধান অক্ষ বা মুখ্য অক্ষ, এর সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, কি হবে, আপতিত হয়ে সেটা এমনভাবে ফিরে যাবে মনে হবে যেন এই ফোকাস থেকে বেরোচ্ছে, ফোকাস থেকে আসছে মনে হবে। ঠিক আছে স্যার, এটা গেল 1 নম্বর। 1 মিনিট, এটা গেল 1 নম্বর। 2 নম্বর ফর্মুলা কি বলেছিলেন স্যার? 2 নম্বরে বলেছিলাম ফোকাস বিন্দুগামী রশ্মি, যদি কোনো আলোক রশ্মি এমনভাবে আসছে, এমনভাবে আপতিত হচ্ছে যে যদি ফোকাসকে লক্ষ্য করে হয়, তাহলে মনে রাখবে প্রতিফলনের পর সেটা এই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এটা 2 নম্বর। কিছুই নেই, আমি যেটা বলছি সেটা বিশাল কিছু রকেট সায়েন্স বা হার্ড কিছু কি না, কিছু নেই এর মধ্যে। ঠিক আছে স্যার। 3 নম্বর কি? 3 নম্বর এইটাই 3 নম্বর, যে বক্রতা কেন্দ্রগামী রেখাংশ লাইট রশ্মি, যদি কোনো আলোক রশ্মি দর্পণের বক্রতা কেন্দ্রকে উদ্দেশ্য করে আসে, এই দিকে লক্ষ্য করে আসে, তাহলে মনে রাখবে যেদিকে এসেছে ও সেই পথেই প্রতিফলনের পর সেই একই পথে ফিরে যাবে। এই 3টে মনে থাকবে? আরে বলো, থাকবে কি থাকবে না? যদি তোমাদের এই 3টে মনে থাকে, তাহলে তোমাদের প্রতিফলন প্রতিবিম্ব যে গঠন হবে, এই নিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। তোমাদের কাজ, আমি তোমাদের ভালো মতোটা হোমওয়ার্ক দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই যে ফর্মুলাগুলো বললাম না, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ডে ক্লাসটা যেটা হবে না, পার্ট 3, ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এতটা ইম্পর্ট্যান্ট বলতে পারো যে সায়েন্সের এত ইম্পর্ট্যান্ট ক্লাস মানে হয় না, কারণ ওই যে নেক্সট ক্লাসটা আমি করাবো সেখান থেকে তোমাদের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পাক্কা 100% প্রতিটা পরীক্ষায় পাবে। এই তিনটে ফর্মুলার উপরে বেস করে আমি প্রতিবিম্ব গঠন দেখাবো, আর প্রতিবিম্ব গঠন যদি হয়ে যায়, আমাদের হয়তো হার্ডলি আর একটা ক্লাসে বাকি আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বগেরা করাতে হবে, তো ওগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট ডে ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য তোমাদের হোমওয়ার্ক এটা যে তোমরা এই জিনিসগুলোকে, এই ক্লাসটাকে ভালো করে কিন্তু মানে রিভিশন দিতে হবে তোমাদের। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। পরের ক্লাসে আমরা এই দর্পণের প্রতিবিম্ব সম্বন্ধে ডিটেলসে পড়ব। আর তোমাদের আমি জানিয়ে রাখি যে আমাদের প্রপারলি ব্যাচ চলছে। যদি কেউ সিরিয়াস স্টুডেন্ট থাকো, যাদের মনে করছো স্যার এই বছর আমাদের চাকরি পেতেই হবে স্যার, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তাদের জন্য, সিরিয়াস স্টুডেন্টের জন্য এই ব্যাচটা। এখানে থিওরি ক্লাস তো তোমরা অবশ্যই পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে আরআরবি গ্রুপ ডি যে রিসেন্ট এক্সাম হয়েছে, যে নতুন টাইপের যত প্রশ্ন এসছে 101টা শিফটে, তার কন্টিনিউ ক্লাস এখানে চলছে। চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষাতে যেরকম তোমরা মক টেস্টের মানে পরীক্ষাতে জন্য ইন্টারফেস পাও, সেরকম মক টেস্ট দিতে পারবে, ফুল অ্যানালাইসিস করতে পারবে, লাস্টে তোমরা স্কোর কার্ড দেখতে পারবে, কত নেগেটিভ মার্কিং হলো দেখতে পারবে, তার অ্যান্সারে অ্যানালাইসিস পাবে, এবং প্রত্যেকটা ক্লাসের প্রিন্টেবল পিডিএফও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চাইলে তোমরা এই ব্যাচে যোগ দিতে পারো। এছাড়া আমাদের কমপ্লিট ব্যাচও রয়েছে 699 টাকায়, মাত্র 300 টাকা এক্সট্রা দিলে তোমরা ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস A to Z এই সমস্ত পুরো ক্লাসটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের বললাম ALP CPT 2 জন্য যারা পার্ট এ নিতে চাও, মাত্র 299 টাকায় পার্ট এ কমপ্লিট যাবে, ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স। পার্ট বি যাদের ইলেকট্রিশিয়ান বা ফিটার আছে, তারা এখান থেকে পুরো কোর্স কমপ্লিট করতে পারো। এছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত PDF অ্যাভেলেবেল আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় 2016 থেকে 2026 পর্যন্ত সায়েন্সের সমস্ত PDF এবং ম্যাথেরও। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের এখানেই QR কোড দিয়ে দেবো, QR কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, যদি কোর্স চাও কোর্সে অ্যাড করে দেবো, বা PDF চাও তোমাদেরকে হোয়াটসঅ্যাপে PDF আমি সেন্ড করে দেবো। আদারওয়াইজ আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারো, সেখান থেকে ডাইরেক্ট তোমার পেড কোর্সে গিয়ে পরে কোর্স নিতে পারো, বা বুক সেকশন থেকে বই অর্ডার দিতে পারো, বা তোমরা স্টাডি মেটেরিয়াল থেকে PDF নিতে পারো। ঠিক আছে, আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ করবে, রানিং রিপ্লাই পাবে, বা প্রয়োজনে কলও করতে পারো। আর ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আমার ডিমান্ড বাস একটাই, তোমরা সাপোর্ট করো, তোমরা বাসে থাকো। যদি তোমরা আমার মোটিভেশন, তোমরা বলো না যে মোটিভেশন, আমার পড়ানোর মোটিভেশন হচ্ছে তোমরা। যত তোমরা বেশি মানে শেয়ার করবে, লাইক করবে, মানে ভালো লাগবে তোমাদের, কমেন্ট করবে, তত আমি বুঝবো যে না আমার পড়ানোর মাধ্যমে তোমাদের কিছু আমি হেল্প করতে পারছি। ঠিক আছে, আর চ্যাপ্টার শেষ করা নিয়ে ভেবো না, আমি তোমাদের এখানে চ্যাপ্টার কমপ্লিট করাবো, তোমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, আরামসে তোমরা শুধু পড়তে থাকো, আর টেলিগ্রামে যুক্ত থাকবে, টেলিগ্রামে আমি সমস্ত তোমাদের আপডেট দিয়ে দিই। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, থ্যাংক ইউ।